দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন হাসান মামুন, সিনিয়র সাংবাদিক এবং কলম লেখক। ধন্যবাদ আপনাকে। জি, শিরোনাম দেখে নিচ্ছি। বাংলাদেশ প্রতিদিন, জনপ্রত্যাশার চাপের বাজেট, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিরপেক্ষতা হারাচ্ছেন। ইত্তেফাক, শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে সরকার ছোট বাজেট দিচ্ছে আজ। মানবজমিন, হাসিনার বিচার শুরু, রংপুরে জাপা ও এনসিপি মুখোমুখি। কালের কণ্ঠ, ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু, সেই 3 মন্ত্রীর পেটে রেল। আমার দেশ, হাসিনার বিচার শুরু, নিবন্ধন ফেরত পেল জামাত, প্রতীকের সিদ্ধান্ত ইসির। কালবেলা মাঝপথে বন্ধ 7,000 কোটির 6 প্রকল্প, জামাতের নিবন্ধনের পথ খুললেও সংশয় কাটেনি প্রতীকে। দেশ রূপান্তর, বিলাসহীন চমকহীন বাজেট আজ, হাসিনার বিরুদ্ধে অভিযোগ আমলে। খবরের কাগজ, চ্যালেঞ্জ বাস্তবতার বাজেট আজ, শেখ হাসিনার বিরুদ্ধে 5 অভিযোগ। আলোকিত বাংলাদেশ, রাজস্ব আহরণের সর্বোচ্চ জোর, অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। শেখ হাসিনার বিরুদ্ধে 5টা অভিযোগ আনা হয়েছে এবং ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। তো সেটাকে আপনি কিভাবে দেখছেন? শেখ হাসিনার বিরুদ্ধে এই যে অভিযোগ দাখিল করা হলো ট্রাইব্যুনালে, এবং ট্রাইব্যুনাল এগুলো আমলে নিয়েছেন, এটা হচ্ছে খবর। আরেকটা উল্লেখ করার বিষয় সেটা হলো যে এই বিচার প্রক্রিয়াটা সরাসরি সম্প্রচার করা হচ্ছে, শুরু হয়েছে। তো এটা নিয়ে একটু অনেকের আপত্তি থাকতে পারে, কারণ এটা নতুন ধরনের উদ্যোগ এবং এরকম দৃষ্টান্ত কমই আছে। মনে করা হয় যে এইভাবে সরাসরি সম্প্রচার করা হলে বিচার প্রক্রিয়া একটু চাপে পড়তে পারে, জনপ্রত্যাশার চাপে পড়তে পারে। সেজন্য এটাকে আসলে একটু আড়ালে রাখাই ভালো, এটা অনেকে মনে করেন। এটা আপনার মনে হয়? এটা বিচার মনে হয় আপনার? হ্যাঁ, এটা হচ্ছে যে এটা একটা ট্রেডিশন সারা দুনিয়াতেই মোটামুটি, যে বিচার প্রক্রিয়াটা ক্যামেরার বাইরে থাকে। জি। এবং এই বিষয়ে ধারণা প্রচার করা হয় একে স্কেচ করে, এগুলো পৃথিবীর উন্নত দেশেও আছে এই ট্রেডিশন। তো এর বাইরে এটা করা হচ্ছে। তো আমার মনে হয় যে সরকার একটু জনপ্রত্যাশার চাপে এটা করছে। তো এটার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আসতে পারে, উঠতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে যে বিচারটা স্বচ্ছভাবে হচ্ছে কিনা। এবং এই যে চিফ প্রসিকিউটর উনি বলেছেন যে বিচারটা হবে প্রমাণ ভিত্তিক, আবেগশূন্য, এবং এটা প্রতিশোধমূলক হবে না, এটা হবে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা। তো বিচারে যেন এটা প্রতিফলিত হয় সেটা আমরা সবাই চাইব। আর তবে এটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগছে, একজন ফেসবুকে লিখেছেন এই খবরটা দিয়ে যে এই বিচার প্রক্রিয়াটা আমি দেখছি, এটা সম্ভবত শেখ হাসিনাও দেখছেন। তো শেখ হাসিনার জন্য আসলে একদিক থেকে দেখলে এটা খুবই দুর্ভাগ্যজনক, তার দিক থেকে দেখলে, যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী উনি তিনটা নির্বাচনে, ভুয়া নির্বাচনে প্রধানমন্ত্রী, কিন্তু সত্যিকারের নির্বাচনেও তো উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাই না? 2008-এর নির্বাচন নিয়েও প্রশ্ন আছে, তারপরও আমরা এটা মেনে নিয়েছিলাম। এর আগেও উনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন 1996 সালে, 21 বছর পর ক্ষমতা এসেছিলেন, অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক সংগ্রামের ভেতর দিয়ে। এবং এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার তো ভূমিকা ছিল, কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগকে উনি পুনরুজ্জীবিত করেছিলেন তার নেতৃত্বে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উচ্ছেদের ভেতর দিয়ে উনি এমন একটা পরিস্থিতি তৈরি করলেন দেশে, বিরোধী দল দমন, গুম খুন, মানবাধিকার লঙ্ঘন এবং একচেটিয়াতন্ত্র কায়েম। এটা অর্থনীতি পর্যন্ত বিস্তৃত হয়েছিল। অর্থনীতিতে লুটপাট এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষায় বললে চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন উনি, এবং পরিবারতন্ত্র কায়েম করেছিলেন। আর গণ অভ্যুত্থানে কিন্তু তার শুধু উৎখাত হয়নি, তার পরিবারও কিন্তু উৎখাত হয়ে গেছে দেশ থেকে। যারা পালিয়ে গেছে তারা সবাই
অনেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে, কিন্তু পরিবারের সব সদস্য প্রায়, এবং উনি তাদের পলায়নের ব্যবস্থা নাকি করে গিয়েছিলেন। তো যাই হোক, আজকে তার বিচার হচ্ছে এবং বিচারে তার কঠিন শাস্তি হতে পারে এরকম ধারণা তো আছে, কারণ যেসব অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এগুলোতে সর্বোচ্চ সাজা হওয়ারও কথা এরকম অনেকে অনুমান করছে। তো এইরকম একটা পরিণতি উনি মানে নিজের জন্য বেছে নিয়েছেন, এটা তো কাম্য ছিল না, মানে এটা প্রত্যাশিত ছিল না, এটা ওনার শত্রুপক্ষ প্রত্যাশা করেনি। শেখ হাসিনা কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন, আমরা জানি 21শে আগস্ট গ্রেনেড হামলা ঘটনা, এবং বহু মানুষের সহানুভূতি উনি অর্জন করেছিলেন। বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কন্যা উনি, এবং 15ই আগস্টের যে লেগাসি মানে সেটা উনি বহন করেন এবং সেই হত্যাকাণ্ডের বিচারেরও ব্যবস্থা করেছিলেন। এগুলো কিন্তু ইতিবাচকই ছিল, কিন্তু পরবর্তীকালে যে পরিস্থিতি উনি এবং ওনার সহচররা সৃষ্টি করেছেন সেটা বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায়, এবং গত বছরের জুলাই অভ্যুত্থানে সেই অধ্যায় থেকে আমরা মুক্ত হয়েছি। তার ধারাবাহিকতায় এই বিচারটা হচ্ছে, এবং এই বিচারের প্রশ্নে আওয়ামী লীগ বাদে সবাই কিন্তু একতাবদ্ধ। এই দাবিও আছে যে এই বিচারটা দৃশ্যমান করে তারপরে নির্বাচনে যেতে হবে, এই দাবিও আছে। যদিও এই দাবি নিয়ে বিতর্ক আছে যে দৃশ্যমান মানে কি বা কতটা, কিন্তু এই বিচারের ব্যাপারে সবাই একতাবদ্ধ, আওয়ামী লীগ এবং হাসিনার অনুগত লোকজন বাদে। আমার তো মনে হয় যে আওয়ামী লীগের প্রতি অনুরক্ত অনেকেও মনে করে যে এই বিচারগুলো হওয়া উচিত, কারণ যেভাবে গুম খুন হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে এবং আন্দোলন দমনের নামে যা হয়েছে, এটা তো এই অঞ্চলে শুধু না, এটা সাম্প্রতিক ইতিহাসে বিরল। জি, এবার আসে, আপনি জানেন যে আজ এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একটা বাজেট দেওয়া হচ্ছে। সেই বাজেট নিয়ে নানা ধরনের মন্তব্য আছে, চ্যালেঞ্জ বাস্তবতার বাজেট বলা হচ্ছে, চাপের মধ্যে দিয়ে বাজেট হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ মতি ভাই, এটাকে কোনো কোনো কাগজ লিখেছে সংকোচনমূলক বাজেট, ছোট বাজেট। ছোট বাজেট কিন্তু না, কারণ 7,90,000 কোটি টাকার প্রায় বাজেট, গতবার 7,97,000 কোটি টাকার বোধহয় ছিল, সেগুলি ছোট। কিন্তু এই বাজেট তো মানে রিভাইজ করা হয়েছিল, অর্থাৎ ছোট করা হয়েছিল, যেটাকে আমরা বলি সংশোধন করা। তো সংশোধিত বাজেট অনুযায়ী কিন্তু আবার এই যে বাজেট দেওয়া হচ্ছে সেটা বড় হচ্ছে, এবং এখানে এনবিআর এর জন্য একটা বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, প্রায় 5 লাখ কোটি টাকার সম্ভবত। এনবিআর বহির্ভূত করেরও একটা লক্ষ্যমাত্রা আছে। আমাদের কিন্তু স্মরণ করতে হবে যে এনবিআর একটা অস্থিরতা চলছে। এই অর্থ বছরের শেষে এনবিআর সংস্কার নিয়ে সরকার একটা সংকটে পড়েছে। এই সংস্কারটা মনে করা হয় যে আইএমএফ এর শর্ত পূরণ করতে গিয়ে করা, তবে এই সংস্কারের প্রস্তাব কিন্তু অনেক আগে থেকে ছিল। আচ্ছা, এই অনুষ্ঠানে আমরা আলাপ করেছি যে 111 সরকারের সময় ওই ধরনের উদ্যোগ ছিল, চিন্তা ভাবনা ছিল, মানে এনবিআর কে দুভাগ করা, একটা হচ্ছে নীতি বিভাগ আর একটা বাস্তবায়ন বিভাগ, এবং এটা কিন্তু গ্লোবাল প্র্যাকটিসেরই অংশ, এটা বিচ্ছিন্ন কিছু না। মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়ানোর জন্য এটা করা হয়। তো এই নীতিগত পদক্ষেপ নিয়ে কোনো বিতর্ক নাই, কিন্তু এনবিআর এর ভিতর থেকে কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে বিতর্ক তোলা হয়েছে, এবং সরকার একটু সংকটেই পড়েছে। এখন এটা সংশোধন করতে হবে অধ্যাদেশ। সরকার তো অনেক ক্ষেত্রেই সংকটের মুখোমুখি, সচিবালয়ে এখন অস্থিরতা চলছে, সচিবালয়ে, এনবিআরে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আজকেও বোধহয় অবস্থান ছিল। তারপর হচ্ছে যে আমাদের বিদ্যুৎ বিভাগ, পল্লী বিদ্যুতের লোকজন, তারা কিন্তু অবস্থান ধর্মঘট করছে শহীদ মিনারে, এবং তাদের এই দাবি অনেক পুরনো। তারা অবশ্য জরুরি সার্ভিস বন্ধ করেনি, কিছু লোক সার্ভিস দিচ্ছে, কিছু লোক এসে আন্দোলনে অংশ নিচ্ছে। যাই হোক, তো এই পরিস্থিতি তো বর্তমান সরকারের শুরু থেকে চলছে। সরকার কিন্তু এই ব্যাপারে কোনো পরিষ্কার অবস্থান নিতে পারেনি কখনোই। মানে সরকার কি এগুলো করার জন্য এসছে, নাকি সরকারের ভিন্ন কোনো কাজ আছে, এটা শুরু থেকে পরিষ্কার করতে পারেনি, এবং তার ফলেও কিন্তু সংকট বেড়েছে আমার মনে হয়। যাই আমরা বাজেটের কথা বলছিলাম,
বাজেট ছোট হচ্ছে না, বাজেট বড়ই আছে এবং সন্দেহ আছে যে এই বাজেটটা বাস্তবায়িত হবে কিনা। কারণ অর্থনীতি যদি মন্থর গতিতে চলে, গতিশীলতা না পায়, তাহলে কিন্তু রাজস্ব আহরণ বেশি হবে না। মানে অর্থনীতির সূচকগুলো এখন কি অবস্থায়? অর্থনীতির সূচকগুলির মধ্যে কয়েকটা সূচক ভালো, যেমন আজকেও একটা খবর আছে যে রেমিটেন্স ভালো আসছে। মানে মানব জীবনে একটা খবর দেখছিলাম যে ঈদের হাওয়া রেমিটেন্সের পালে প্রায় $3 বিলিয়ন এই যে মাস গেল তাতে। তো এটা বলা হচ্ছে যে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ, 3 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। এবং এই অনুষ্ঠানে আমরা কিন্তু বলেছিলাম যে এবার সম্ভবত $30 বিলিয়ন ছাড়িয়ে যাবে সারা বছরে। সেটা হতে যাচ্ছে, আগামী মাসে আরো রেমিটেন্স এলে এটা $30 বিলিয়ন ছাড়িয়ে যাবে। তো রেমিটেন্স প্রবাহের কারণে আমাদের মানে রিজার্ভ পরিস্থিতি ভালো আছে, এবং রিজার্ভ ভেঙে কিন্তু মানে ডলার দিতে হচ্ছে না আমদানির জন্য। এটা আমাদের গভর্নর সাহেব বারবারই বলছেন এবং এটা খুবই সঠিক। রিজার্ভ বিল্ড আপ হচ্ছে, এটা অর্থনীতির জন্য ভালো, অর্থনীতির শক্তিমত্তার প্রমাণ। আর ব্যাংক সংস্কারে বাংলাদেশ ব্যাংক উদ্যোগী আছে। ব্যাংকগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা, দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করা, কিছু ব্যাংকে সরকার নিয়ে নেবে এরকম কথাবার্তা আছে। তারপর মার্জারের প্রশ্ন আছে। আর ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করা, এই চেষ্টাটা রয়েছে। আমানতকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। কোনো কোনো ব্যাংকে নতুন আমানতকারী আসছে, যেমন ইসলামী ব্যাংকে বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, নতুন বোর্ড করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নজরদারি বেড়েছে। এই সাফল্যগুলো আছে। আরেকটা সাফল্য সরকারের মোটামুটি আছে, সেটা হচ্ছে পণ্য বাজার মোটামুটি সামাল দেওয়া। তবে এই বাজেটে কিন্তু সরকারের যে লক্ষ্যমাত্রা, যে আগামী মানে বছরের মধ্যে, অর্থাৎ আগামী বছরের মধ্যভাগের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে 6.5% আনা, সেটা এখন যে অবস্থা মূল্যস্ফীতির 9-এর উপরে আছে, সেটা বোধহয় সম্ভব হবে না। কারণ বাজেটে তো নতুন কিছু কর আরোপিত হবে। যদিও খাদ্য সামগ্রী বা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীতে সেরকম কর আরোপিত হবে না, যেগুলো মূল্যস্ফীতিতে প্রভাব রাখে, কিন্তু অন্যান্য অনেক নিত্যপণ্যে কর নতুন করে বসবে, উৎপাদন খাতে কর বসবে, এবং কর আহরণ বাড়ানোর জন্য সরকারকে এগুলো করতে হবে। তো সরকারের আসলে উচিত হবে একটা ভারসাম্যপূর্ণ বাজেট দেওয়া এবং বাজেটটা বাস্তবায়ন করা। এটা হচ্ছে মূল বিষয়। সরকার কিন্তু ওই এডিপি অনেক ছোট করে ফেলেছে। গত বছর সম্ভবত ছিল 2,65,000 কোটি টাকা, এবার 2,30,000 কোটি টাকা, অনেক ছোট করে ফেলেছে। এবং এডিপি বাস্তবায়ন এটাও হবে কিনা সে সন্দেহ আছে। এখানে অর্থ সংস্থানের প্রশ্ন আছে, বাস্তবায়নের সক্ষমতার ব্যাপারও আছে। আমাদের উন্নয়ন প্রশাসন যদি ঠিকমতো কাজ না করে, তাহলে কিন্তু এডিপি বাস্তবায়ন করা খুবই কঠিন হবে। দেখা যাক। আপনি জানেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের বৈঠক শুরু হচ্ছে। নতুন কিছু কি আসছে? নতুন কোনো বক্তব্য কি আপনি আশা করছেন? নানা রকম স্পেকুলেশনস আছে, শোনা কথা। আজকে শুনলাম যে ডক্টর ইউনূস নাকি মানে ডিসেম্বর এবং জুনের মধ্যভাগের মধ্যে নির্বাচন করার ব্যাপারে এক ধরনের চিন্তা ভাবনা করছেন। এগুলো উড়ো কথা, এগুলো আমরা জানি না। আজকে ওনার প্রেসিং থেকে বলা হয়েছে যে জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে। কিন্তু ইন্টারেস্টিং হলো যে ওখান থেকে কিন্তু এই কথাটা বলা হয়নি যে নভেম্বরে হতে পারে, অক্টোবরে হতে পারে। বিএনপির কোনো কোনো নেতা কিন্তু বলছেন যে 3 মাসের মধ্যে ইলেকশন হওয়া উচিত। বিএনপি নির্বাচনের ব্যাপারে খুবই সিরিয়াস মনে হচ্ছে। শুধু বিএনপি না, আমরা আসলে সেনাপ্রধান থেকেও একটা বক্তব্য পেয়েছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত উনি মনে করেন। উনি ওনার মানে সহকর্মীদের সঙ্গে বৈঠকে বলেছেন এবং বিভিন্ন সূত্রে এই খবরগুলো বাইরে এসছে। আর এই খবরগুলো তো কন্টেস্ট করা হয়নি, তাই না? তার মানে সেনাপ্রধানের এই ধরনের অভিপ্রায় আছে। এবং উনি তো অনেক আগে 18 মাসের মধ্যে সংস্কার এবং নির্বাচনের কথা বলেছিলেন। তো সেই লাইনেই উনি কিন্তু আছেন, উনি নতুন কোনো অবস্থান নেননি। তো দেশের পরিস্থিতি আসলে এমন এবং সংস্কার বাস্তবায়নের অবস্থাটাও এমন যে সংস্কার এগোবে বলে কিন্তু খুব মনে হয় না। আমি এখানে একটা জিনিস উল্লেখ করতে চাই। কয়েকদিন আগে একটা পত্রিকায়, সম্ভবত সমকালে, একটা খবর এসেছিল যে
সরকার যেসব সংস্কার কমিশন করেছে তাদের যে প্রতিবেদন, সেখান থেকে 121টা সুপারিশ সরকার নিজে আলাদা করেছিল এবং সরকার মূল্যায়ন করে বলেছিল যে এগুলোর জন্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের প্রয়োজন নাই, এগুলো আমরা নিজেরাই বাস্তবায়ন করতে পারি। কিন্তু 2.5 মাস হয়ে গেছে, সরকার এই সুপারিশগুলো বাস্তবায়ন করেনি। এমনকি এই যে সংস্কার সংলাপ হচ্ছে, প্রথম দফাও কিন্তু অনেকগুলো ঐকমত্য হয়েছে, মূল প্রশ্ন হয়নি, বিশেষ করে সাংবিধানিক প্রশ্ন হয়নি, কিন্তু এর বাইরে অনেক প্রশ্নে কিন্তু ঐকমত্য হয়েছে। তো সেগুলো বাস্তবায়ন সরকার কিন্তু শুরু করতে পারত। এই অবস্থায় অভিযোগ উঠতে পারে যে সরকার সংস্কারের নামে এই মূল্যবান সময়, এই যে অন্তর্বর্তীকালের যে মূল্যবান সময়, প্রায় 10 মাস কিন্তু চলে যাচ্ছে সরকারের, সময় নষ্ট করছে কিনা এবং এর সঙ্গে নির্বাচন পেছানোর একটা মানে কোট আনকোট চক্রান্ত আছে কিনা। কারণ বাজারে তো চক্রান্ত তত্ত্ব আছে। এই অভিযোগটা অনেকের মুখে শোনা যাচ্ছে যে সংস্কার আলোচনার নামে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে। আপনি জানেন যে মব কালচারের সঙ্গে আমরা মোটামুটি পরিচিত হয়েছি, তো রংপুরে কি ঘটলো? হ্যাঁ, রংপুরে তো জিএম কাদের সাহেবের বাসায় হামলা হয়েছে, যদিও ব্যাপক হামলা না, কিন্তু সামান্য হামলা বলাও যাবে না এটাকে, যদিও কোনো এনসিপি নেতা স্ট্যাটাস দিয়ে বলছেন যে সামান্য ঘটনা। এটা সামান্য ঘটনা না, কোনো মবের ঘটনাই সামান্য না। এমনকি মতি ভাই আপনি খেয়াল করবেন যে 2-1 দিন আগে এই ঢাকায় 2টি ছেলেকে পিটিয়ে মারা হয়েছে। এদের বিরুদ্ধে অভিযোগ আছে এরা হয়তো ছিনতাইকারী বা সন্ত্রাসী, কিন্তু এই যে মানুষ এইভাবে মাইকে ঘোষণা দিয়ে, মসজিদের মাইকে দলবদ্ধ হয়ে মানুষ এসে এইরকম ভাবে করলো, এটা তো পুলিশই ব্যর্থতা প্রমাণ করে। কালকে একটা পত্রিকায় খবর আছে যে গণ অভ্যুত্থানের পরে গ্রেপ্তার ক্রমে বাড়ছে, মানে গ্রাফ দেখিয়েছে তারা, গ্রাফ তো ঊর্ধ্বগামী। তো এত লোক যে গ্রেপ্তার হলো, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে হ্যাঁ প্রতিফলন কোথায়? প্রতিফলন তার মানে হচ্ছে যে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের আপনি ধরছেন না, এটা কিন্তু বলা যায়। তার অর্থ এই না যাদেরকে ধরা হয়েছে তারা নিরপরাধ, সেটা বলছি না, কিন্তু এর বাইরেও অপরাধী আছে। এবং মব যারা করছে, আইনি দৃষ্টিকোণ থেকে দেখলে এরাও কিন্তু অপরাধী। জিএম কাদের সাহেবের বাসায় যে হামলা হয়েছে, জিএম কাদের সাহেবের পক্ষে বলার কোনো কারণ নেই, বা জাতীয় পার্টির ভূমিকা আমরা জানি বিগত শাসনামলে, সেটার পক্ষে বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু তাদের পার্টি অফিসে হামলা, ঢাকার কাকরাইলে তাদের পার্টি অফিসে হামলা হয়েছে বেশ কমাস আগে, এবং এই ঘটনার কোনো বিচার হয়েছে বলে আমার মনে হয় না। তো জিএম কাদের সাহেবের বাসায় এই ঘটনার পরে আবার জাতীয় পার্টির বিরুদ্ধে মামলার চেষ্টা হয়েছিল, সেটাও আছে খবর। তো এগুলো তো আওয়ামী কালচার, যে যারা আক্রান্ত তাদের বিরুদ্ধে মামলা। তা আমাদের কথা ছিল যে এই কালচার থেকে আমরা বেরিয়ে আসবো, তাই না? তো সেটা হচ্ছে না, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং আমি তো বলবো যে মব ভায়োলেন্সের কারণে গণ অভ্যুত্থানের যে মর্যাদা, এটা কিন্তু খুব দ্রুতই নষ্ট হয়েছে। আজকে মতি ভাই খেয়াল করবেন, একজন সেনা কর্মকর্তা কঠোর বক্তব্য দিয়েছেন মব ভায়োলেন্স বন্ধের ব্যাপারে। উনি বলেছেন যে এটা চলতে দেওয়া যায় না। আমরা এখানে স্মরণ করতে পারি সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে কিন্তু মবের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বলেছিলেন। তো আমরা জানি না যে সরকারের বাইরে গিয়ে সেনাবাহিনী আলাদা করে মবের বিরুদ্ধে কি করবে। আসলে এই ঘোষণা তো সরকারের তরফ থেকে আসা উচিত ছিল। সরকারকে বিবৃতি দিয়েছে, আহ্বান জানিয়েছে। আমরা জানি যে 32 নম্বরের বাড়ি যখন ভাঙা হয়, ভাঙা চলতে থাকার সময় ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা উনি আহ্বান জানিয়ে বক্তব্য দিলেন, এবং এরপরেও কিন্তু ভাঙা বুলডোজার অভিযান চলল। অর্থাৎ একটা সরকার অস্তিত্বশীল থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটল। এবং অনেকেই বলেন যে ওই ঘটনার পর থেকে অনেকেই, বিশেষ করে আওয়ামী সমর্থকরা ফেসবুকে কিন্তু বলতে শুরু করেছে এটা হচ্ছে মবের সরকার, মানে সরকার নিজেই নাকি মবকে উৎসাহিত করছে। তো সরকার যদি মব দমন না করে তাহলে সরকারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠতে পারে। যাই হোক, আমার মনে হয় যে সেনাবাহিনী এই অভিযোগ কাঁধে নিতে রাজি না, তারা সম্ভবত মবের বিরুদ্ধে একটা কঠোর অবস্থান নিতে যাচ্ছে, এটা আমার মনে হয়, এটা আমার ফিলিং। তো কিন্তু এটা আবার এক ধরনের সমন্বয়হীনতা জন্ম দিতে পারে, যে সরকার মবের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না, সেনাবাহিনী নিচ্ছে, এটা ঠিক হবে না। এটা সমন্বিত পদক্ষেপ হওয়া উচিত, এবং পুলিশ সেনাবাহিনী সবাই মবের বিরুদ্ধে এগিয়ে আসা উচিত। আর এই মব ভায়োলেন্স কিন্তু দমনে যদি 2-3টা ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হয়, আমার মনে হয় যে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
কারণ মব যারা করছে এদের ব্যাপক সমর্থন আছে এটা মনে হয় না। এরা হচ্ছে অল্প সমর্থন পুষ্ট জনগোষ্ঠী যারা মনে করে যে অভ্যুত্থানটা তারা করেছে এবং এই অভ্যুত্থানটা তাদের, এই দাবিতে এরা কিন্তু মব করছে। ইলেকশন হলেই বোঝা যাবে যে কার অবস্থান কি। ইলেকশনের তো কোনো দেখা নেই। যাই হোক, আপনারা এই বিষয়টা নিয়ে প্রতিদিনই আলোচনা করি, ইলেকশন নিয়ে আজকে নাই আলোচনা করলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আজ রাতের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।